ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। যারা একাদশ শ্রেণীতে তোমরা উঠেছো, তোমাদের অনলাইনে আজকে থেকে মানে আমার প্রথম ক্লাস এটা। অনলাইনে আমরা A2I এর তত্ত্বাবধানে এখানে তোমরা জানো যে সারা দেশের সকল শিক্ষার্থী যারা একাদশ শ্রেণীতে নতুন উঠেছে তাদের অনলাইনে যে পাঠদান কার্যক্রম সেটারই অংশ হিসেবে এখানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আমি রসায়ন বিষয়ে আজকে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। রসায়নে আমাদের সিলেবাস, তারপর সেটার মানবন্টন, তারপর হচ্ছে সেখানে পাঠ্যপুস্তক কোনটা কোনটা তোমাদের প্রয়োজন সেটা সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে রসায়ন হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, রসায়ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখানে এসএসসিতে যেমন রসায়ন ছিল এবং সেখানে একটাই পেপার ছিল, কিন্তু ইন্টারমিডিয়েটে যে রসায়নটা সেটা কিন্তু দুইটা পার্ট। একটা হচ্ছে রসায়ন প্রথম পত্র আর একটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র। ওকে, তো রসায়ন যে প্রথম পত্র এটা ফার্স্ট ইয়ারে আমরা পড়াই, আর রসায়ন দ্বিতীয় পত্র সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে। যদিও ফার্স্ট ইয়ারে অনেক সময় সেকেন্ড পেপারের কিছু চ্যাপ্টার গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করে থাকি। তো এখানে আমরা যদি রসায়নের তোমাদের মানবন্টনের কথা বলি, তাহলে রসায়ন প্রথম পত্র যেটা, রসায়ন প্রথম পত্র, তো রসায়ন প্রথম পত্র এখানে টোটাল যে চ্যাপ্টার আর কি, এখানে টোটাল 5টা চ্যাপ্টার আছে, টোটাল অধ্যায় আছে 5টা, টোটাল 5টা অধ্যায় এখানে আছে। ওকে, আমি সরাসরি আলোচনা চলে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল হক, আমি সহকারী অধ্যাপক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে উঠেছো আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং তোমরা যে সমস্ত কলেজ থেকে এখানে জয়েন করেছো, তোমরা তোমাদের কলেজের নাম নিজেদের নাম লিখে পাঠিয়ে দাও এবং তোমরা আজকের যে ক্লাসটি আছে সেটা তোমরা শেয়ার করে দাও, যেন তোমাদের সহপাঠী যারা তারাও এখান থেকে উপকৃত হতে পারে। পাশাপাশি যে সমস্ত শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এই ক্লাসে জয়েন করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সমস্ত অভিভাবক এখানে জয়েন করেছেন তাদেরকেও আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি। আর গতকাল ছিল বিশ্ব শিক্ষক দিবস, এবং আমি আমার যারা ছোট থেকে আমাকে বড় করেছেন, আজকে এই পর্যায়ে আমাকে নিয়ে এসেছেন, আমার সকল শিক্ষাগুরু একদম প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং এখন আমি যাদের কাছে শিখছি সবার প্রতি আমি সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের কারণে আজকে আমি এই অবস্থায় আসতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা রসায়ন যে প্রথম পত্র, রসায়ন প্রথম পত্রে টোটাল 5টা চ্যাপ্টার আছে। ওকে, টোটাল 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে এখানে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ল্যাবের নিরাপদ ব্যবহার। ল্যাবের নিরাপদ ব্যবহার, এটা হচ্ছে প্রথম অধ্যায়। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। 3 নম্বর। 4 নম্বর চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আর 5 নম্বর চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। কর্মমুখী রসায়ন। এখন এই রসায়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রথম থেকে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে তুমি যদি অগ্রসর হও, দেখবা যে তোমাকে পরিশ্রম কম করতে হবে এবং এর মাধ্যমে তুমি অনেক বেশি আউটপুট তুমি পাবে। আজকে পুরো ক্লাসটা জুড়েই তোমরা আমার সাথেই থাকবে। এখানে সমস্ত টেকনিক, কৌশল যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হবে। তাহলে রসায়ন যে প্রথম পত্রে টোটাল এখানে 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের ল্যাবের নিরাপদ ব্যবহার। ওকে, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গুণগত রসায়ন। 3 নম্বরে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। 4 নম্বর হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশন বা এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া।
আর 5 নম্বর হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি অর্থাৎ কর্মমুখী রসায়ন। এখন এই যে 5টা অধ্যায় যে এখানে দেওয়া আছে, আগে কিন্তু যে তোমাদের এসএসসি যে রসায়ন বইটা ছিল সেখানে 12টা অধ্যায় ছিল, ওখানে কোনো আলাদা পেপার ছিল না, কিন্তু ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপার যেটা সেখানে কিন্তু 5টা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ। তো আগের যে কেমিস্ট্রি বই, আমরা যে কেমিস্ট্রি বই পড়ছি সেখানে কিন্তু প্রথম পত্র যেটা ছিল সেখানে 17টা চ্যাপ্টার ছিল, এখানে কিন্তু চ্যাপ্টারের সংখ্যা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, অধ্যায় কিন্তু কম, লক্ষ্য করে দেখো মাত্র 5টা চ্যাপ্টার। তার মানে কিন্তু তোমার মনে হতে পারে যে তাহলে তো ইন্টারের কেমিস্ট্রি অনেক সহজ, ইজি, তাই না? কিন্তু আসলে বিষয়টা তা না। এখানে ইন্টারের যে কেমিস্ট্রিটা আছে এই কেমিস্ট্রিতে একটা করে চ্যাপ্টারের ভিতরে আসলে অনেক কিছু এখানে প্রবেশ করানো হয়েছে। আমি যদি এখানে প্রথমেই বলি ল্যাবের নিরাপদ ব্যবহার, তো একজন শিক্ষার্থী ল্যাবে প্রবেশ করার পরে এখানে তার কী কী করণীয়, কেমিক্যাল কীভাবে সে হ্যান্ডেল করবে, টেস্ট টিউব কীভাবে সে ব্যবহার করবে, বিকার কনিক্যাল ফ্লাক্স সে কীভাবে ব্যবহার করবে, হ্যাঁ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কেমিক্যাল তাদের হ্যাজার্ডাস সিম্বল কী, সেটার কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, নিরাপদ ফার্স্ট এইড কিট কী, তাই না, তারপরে ফার্স্ট এইড বক্স কী, হ্যাঁ, দুর্ঘটনায় পড়লে প্রাথমিক চিকিৎসাটা কী হবে সেটা সম্বন্ধে এখানে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আর পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন। গুণগত রসায়ন এটা আসলে এমন কিছু নাই যে এখানে দেওয়া হয়নি। গুণগত রসায়ন মানে হচ্ছে কোনো একটা বস্তু তোমাকে দেওয়া হলো, এখন তুমি বস্তুটাকে শনাক্ত করলা, রাইট? অর্থাৎ বস্তুটা কি, মনে করো পানির মধ্যে আর্সেনিক আছে, আর্সেনিককে তুমি শনাক্ত করলা, পানির মধ্যে ক্রোমিয়াম আছে, তুমি ক্রোমিয়ামকে শনাক্ত করলা, রাইট? খাবারের মধ্যে ভেজাল আছে, তুমি ভেজালকে শনাক্ত করলা, একটা ট্যাবলেটের মধ্যে আয়রন সালফেট আছে সেটা তুমি শনাক্ত করলা, এটাই হচ্ছে আমাদের গুণগত রসায়ন। তো গুণগত রসায়নে এখানে পরমাণু মডেলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, পাশাপাশি এখানে দ্রাব্যতা নিয়ে আলোচনা করা হয়েছে, দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করা হয়েছে, আবার এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন পদার্থ, হ্যাঁ, তাদের মিশ্রণ, সেখান থেকে তাদের সেপারেশন টেকনিক, সেটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই গুণগত রসায়ন যেটা এখানে এমন কিছু বিষয় ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, যেমন এখানে বর্ণালী সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, স্পেকট্রাম সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ব্যবহার সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, যেমন তোমার এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তারপর আল্ট্রাভায়োলেট দিয়ে কীভাবে ফেক কারেন্সিকে আইডেন্টিফাই করা হয় সেটা সম্বন্ধে এই চ্যাপ্টারে এখানে আলোচনা করা হয়েছে। সেপারেশনের যে আধুনিক টেকনিকগুলো আছে, যেমন ক্রোমাটোগ্রাফি, তারপরে সলভেন্ট এক্সট্রাকশন, সেটা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তো আগের যে কেমিস্ট্রি বই ছিল সেই কেমিস্ট্রি বইয়ে যা এখানেও তাই আছে, কিন্তু এখানে বাড়তি এমন কিছু আছে যেগুলো আগের বইয়ের মধ্যে ছিল না। এরপরে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো তোমরা এসএসসি লেভেলেই কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ, এগুলো তোমরা এসএসসিতে পড়েছো, সেগুলো এখানে আছে, কিন্তু আরও ডিটেলস আছে, একদম গ্রুপ আকারে এগুলো আছে। আর রাসায়নিক বন্ধন এসএসসিতে তোমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন পড়েছো, ইন্টারমিডিয়েটে সেগুলো আছে, আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন আছে, ধাতব বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি একটা অণুর আকৃতি কী হবে না হবে, সংকরণ কী, সেই নতুন নতুন অনেক তথ্য তোমরা এখানে পাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং প্রথম যে অধ্যায়টা, প্রথম অধ্যায় থেকে যে পরিমাণ প্রশ্ন আসে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তার চেয়ে অনেক বেশি প্রশ্ন এখানে আসে। আর চতুর্থ অধ্যায় যেটা, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো নাম দেওয়া হয়েছে রাসায়নিক বিক্রিয়া, কিন্তু এই একটা অধ্যায়ের মধ্যে আলাদা আলাদা 5টা অধ্যায়কে ইনক্লুড করা হয়েছে, রাইট? এখানে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ে প্রথমেই যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এখন বর্তমান কেমিস্ট্রি যেটা মূল টার্গেট, অর্থাৎ একটা কম্পাউন্ড তৈরি করাটাই আসলে মূল কথা না, কম্পাউন্ড তৈরি করার পরে সেটা আসলে আমাদের কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে, এবং এই কম্পাউন্ডটা তৈরি করার ফলে আসলে পরিবেশের জন্য উপকারী না ক্ষতিকারক, মানুষ এটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু রসায়নের নতুন একটা শাখাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তো সেই গ্রিন কেমিস্ট্রি নিয়ে কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করা হয়েছে। পাশাপাশি এখানে আলোচনা করা হয়েছে একটা রাসায়নিক বিক্রিয়া যখন স্টার্ট হবে তার স্পিডটা কেমন হবে, অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা, তারপর হচ্ছে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন, তাপ শোষিত হওয়া, বিক্রিয়া সম্ভব হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, যেটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর। পাশাপাশি এখানে আলোচনা করা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা, এখানে আলোচনা করা হয়েছে অম্লক্ষারক সাম্যাবস্থা, এগুলো নিয়ে। তাহলে চ্যাপ্টারটার নাম রাসায়নিক বিক্রিয়া, কিন্তু এই চ্যাপ্টারটার ভিতরে কী কী আছে? এই চ্যাপ্টারটার ভিতরে আছে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি, এখানে আছে রাসায়নিক সাম্যাবস্থা, এখানে আছে অম্লক্ষারক সাম্যাবস্থা, এখানে আছে রাসায়নিক গতিবিদ্যা, এখানে আছে রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর। এগুলো আগের বইয়ে আলাদা আলাদা চ্যাপ্টার ছিল, সবগুলোকে একসাথে করে একটা চ্যাপ্টার বানানো হয়েছে। আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নের যে বিষয়টা সেটা হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে কেমিস্ট্রি আমাদের কাজে লাগে। এখানে হচ্ছে টয়লেট ক্লিনার কি, গ্লাস ক্লিনার কি, প্রিজারভেটিভ কি, প্রিজারভেটিভটা কীভাবে ব্যবহার করা হয়,
ঠিক আছে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রসাধনী সামগ্রী সেগুলো কীভাবে তৈরি করা যায় সেটা নিয়েও কিন্তু এখানে আলোচনা হয়েছে। তো এই যে তোমাদের যে টোটাল 5টা অধ্যায় এখানে দেওয়া আছে, এই 5টা অধ্যায় থেকে এখানে কিভাবে প্রশ্নগুলো হবে, সিলেবাসটা কী, তারপরে হচ্ছে শিখন ফল কী, সেটা সম্বন্ধে এখন আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে যে কথা বলছি, তোমরা আমার কথাগুলো ঠিকমতো আসলে শুনতে পাচ্ছ কিনা, হ্যাঁ, সব কিছু লেখা ক্লিয়ার কিনা সেটা জাস্ট আমাকে একটু জানিয়ে দাও। আর কী তথ্য তোমাদের এখানে জানা দরকার সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। এবং আবারও বলছি, তোমরা যে কলেজ থেকে জয়েন করেছো সেটাও জানিয়ে দাও। আমি একটু দেখতে যাচ্ছি তোমরা কারা কারা কোথায় থেকে জয়েন করেছো এবং তোমাদের কার কী জিজ্ঞাসা আছে। ওকে, আমি ওনাকে দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম থেকে জয়েন করেছে। আচ্ছা, তারপরে হচ্ছে রামু গভর্নমেন্ট কলেজ কক্সবাজার থেকে জয়েন করেছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। তারপরে এখানে সিপিআই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দনিয়া কলেজ থেকে অনেকে জয়েন করেছে। তারপরে হচ্ছে রাজশাহী কোর্ট কলেজ থেকে জয়েন করেছে। তারপরে গভর্নমেন্ট সিটি কলেজ থেকে খুলনা থেকে জয়েন করেছে। তারপর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি মুস্তাক আহমেদ জয়েন করেছে, থ্যাংক ইউ মুস্তাক। তারপর হচ্ছে সেন্ট্রাল ওমেন কলেজ ঢাকা থেকে জয়েন করেছে। তারপরে আমি আরও দেখতে পাচ্ছি এখানে উদয়ন সেকেন্ডারি স্কুল থেকে মাহি রহমান জয়েন করেছে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে জয়েন করেছে তানজিলা আমিন। আচ্ছা, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন যদি আলোচনা আছে, ওকে, অবশ্যই আলোচনা করব, ধন্যবাদ। আমি একটু দেখে নিচ্ছি। তারপর হচ্ছে বান্দরবান গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছে তানভীর। তারপর হচ্ছে ফুয়াদ হাসান। আচ্ছা, বেস্ট বই কোনটা সেটা জানতে চেয়েছে। হ্যাঁ, তোমরা পুরো ক্লাসটাই সাথে থাকবে, সবগুলোর উত্তর দিব আমি। সাভার ইউনিভার্সিটি কলেজ থেকে এখানে জয়েন করেছে সিদ্ধাতুল মুনতাহা। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে জয়েন করেছে। গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে জয়েন করেছে। আচ্ছা, সিজিএমএসসি। আচ্ছা, ওকে। চিটাগাং গভর্নমেন্ট মডেল কলেজ থেকে অনেকে জয়েন করেছে। আচ্ছা, শাফিন ভূঁইয়া নটরডেম কলেজ। আচ্ছা, ওকে, শাফিন নটরডেম থেকে জয়েন করেছে। কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে, সিরাজগঞ্জ থেকে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর স্টুডেন্ট তোমরা এখানে জয়েন করেছো, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি চেষ্টা করব রসায়নের এই আজকের ক্লাসের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা চলে আসি, এই যে এখানে 5টা যে অধ্যায় আছে, এখন এটার একটু মান বন্টন নিয়ে আমি কথা বলতে চাই, রাইট? অর্থাৎ কোর্সনের যে মান বন্টন সেটা নিয়ে কথা বলতে চাই। এখানে যে প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়, তো এখানে কিন্তু বোর্ড থেকে একটা সিলেবাস নির্ধারণ করে দেওয়া আছে। কারণ রসায়ন তো একটা বিশাল একটা কনসেপ্ট, তাই না? তো সারা পৃথিবীর সমস্ত রসায়ন তোমাকে ইন্টারমিডিয়েটে একসাথে পড়তে দেওয়া হয়নি। এখানে তোমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বিষয়বস্তু, অর্থাৎ তোমার সিলেবাসে ফিক্সড কতগুলো জিনিস এখানে আছে, এবং সেগুলোর উপর ভিত্তি করে এখানে দেওয়া আছে কতগুলো শিখন ফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার শুরু করবে, ওই চ্যাপ্টারের শুরুতে দেখবে লেখা আছে বিষয়বস্তু, মানে কি কি টপিক যেগুলো তোমার সিলেবাসে আছে সেটা, আর পাশে লেখা আছে শিখন ফল। শিখন ফল মানে হচ্ছে যে এই বিষয়বস্তুটুকু পড়লে তুমি কি শিখতে পারবে, আউটপুটটা কি, এটার নাম হলো শিখন ফল। তো শিখন ফল আছে। তো এই শিখন ফলগুলো যদি আমি বলি, তাহলে 1-1, 1-2, 1-3, 1-4, 1-5, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5। তাহলে কোথায় মানে কতটা করে শিখন ফল আছে? আমি যদি ফার্স্ট পেপারে এখানে প্রথমে চ্যাপ্টার 1 বলি, তাহলে এখানে টোটাল 14টা শিখন ফল দেওয়া আছে, একদম লাইন বাই লাইন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে টোটাল লার্নিং আউটকাম আছে কয়টা? 14টা। আর চ্যাপ্টার 2 থেকে লার্নিং আউটকাম আছে আমাদের 20টা, চ্যাপ্টার 3 থেকে আছে আমাদের 21টা, চ্যাপ্টার 4 থেকে আছে আমাদের 22টা, আর চ্যাপ্টার 5 থেকে আছে 22টা। টোটাল 99, মানে 99টা শিখন ফল এখানে আছে।
টোটাল শিখনফল আছে কয়টা? 99, মানে 99টা শিখনফল আছে। এবং তুমি এখানে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করা, বোর্ডের পরীক্ষায়, এই 99টা শিখনফলের বাহির থেকে কোনো প্রশ্ন করা হবে না। যত প্রশ্ন আছে এই 99টা শিখনফল থেকেই তোমাকে করা হবে। এখন তোমার এইচএসসির যে কোশ্চেনের যে কোশ্চেনের ধরনটা হচ্ছে, এখানে 2 ধরনের কোশ্চেন থাকবে। কতগুলো হলো ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ, আর কতগুলো থাকবে এমসিকিউ। 2 ধরনের কোশ্চেন দেওয়া থাকবে, সিকিউ এবং এমসিকিউ। তো সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন, এখানে একটা স্টেম দেওয়া থাকবে, সেখান থেকে এ, বি, সি, ডি 4টা প্রশ্ন, অর্থাৎ যেটা তোমরা পরীক্ষা দিয়ে এসেছো সেটা তোমরা জানো। তো টোটাল যে 5টা অধ্যায় আছে, ফার্স্ট ইয়ারের যে 5টা অধ্যায় থেকে টোটাল ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া থাকবে 8টা। আর তোমাকে আনসার করতে হবে কয়টা? 5টার আনসার করতে হবে। তাহলে টোটাল ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া থাকবে 8টা, মানে 5টা অধ্যায় থেকে টোটাল 8টা প্রশ্ন দেওয়া থাকবে। এর মধ্যে তোমাকে আনসার করতে হবে যে কোনো 5টা, এবং এই 5টার একটাতে আবার 10 করে, 5 10 হচ্ছে 50। এবং এটার জন্য সময় তোমাকে দেওয়া হবে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট তুমি সময় পাবা। ওকে, এটা হচ্ছে তোমার মানমণ্ডল। আর এমসিকিউ হচ্ছে 25টা এমসিকিউ দেওয়া থাকবে, মানে পুরো বই থেকে টোটাল এমসিকিউ দেওয়া থাকবে কয়টা? 25টা। ঠিক আছে, ফার্স্ট পেপার থেকে, মানে 5টা অধ্যায় থেকে টোটাল এমসিকিউ থাকবে 25টা, এবং একটাতে 1 মার্কস করে। তাহলে এখানে 25, তাহলে এখানে 25 মার্কস। তাহলে ক্রিয়েটিভে মানে সিকিউএ হচ্ছে আমাদের এখানে আমাদের 50, আর এমসিকিউএ এটা হচ্ছে আমাদের 25। টোটাল কত হলো? টোটাল হলো আমাদের 75। তাহলে 100-এর মধ্যে 75 চলে গেল, আর কত লাগে আমাদের? 25। এই 25 হচ্ছে আমাদের, এই 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল সম্বন্ধে আমি একটু পরে কথা বলি। আমি এখন এখানে বলতে চাচ্ছি যে এই যে ক্রিয়েটিভ প্রশ্নগুলো যে সেট করা হবে, টোটাল 8টা ক্রিয়েটিভ কোশ্চেন, আর এমসিকিউ যে 25টা সেট করা হবে, এই সবগুলো কোশ্চেনেই এই লার্নিং আউটকামগুলো থেকেই দেওয়া হবে। কোনো না কোনো লার্নিং আউটকাম থেকে কোনো না কোনো প্রশ্ন করা হবে। তাহলে লার্নিং আউটকাম বা শিখনফল জিনিসটা কি? শিখনফল মানে হচ্ছে এখানে লেখা থাকবে যে এই টপিকটুকু পড়ে তুমি যা জানতে পারবে, এটার নাম শিখনফল। ওকে, তাহলে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু বছরের শুরুতেই আজকে প্রথম একটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি যে কোনো একটা বই, বাজারে তো অনেকগুলো বই আছে, আমি বইগুলোর নাম তোমাদেরকে বলবো, কিন্তু এখানে তোমার যে সিলেবাসটা, এই সিলেবাসে রসায়ন প্রথম পত্রে চ্যাপ্টার ওয়াইজ, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায়ের শিখনফলগুলো কী কী সেটা সম্বন্ধে পরিষ্কার ধারণা তোমাকে নিতে হবে। এবং তুমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়া শুরু করবা, একটা শিখনফল পড়া শুরু করবা, তুমি দেখবে যে তুমি আসলে বুঝতে পারছো কিনা। যদি না বুঝে থাকো তাহলে তুমি এক্ষেত্রে একাধিক বইয়ের সাহায্য নিতে পারো, তুমি ইন্টারনেটের হেল্প নিতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে এই শিখনফলগুলো কী কীগুলো তুমি কোথায় পাবা? এটা পাবা তুমি এনসিটিভির যে ওয়েবসাইট আছে, এনসিটিভির ওয়েবসাইটে ঢুকবা। ওয়েবসাইট থেকে ঢুকে তুমি দ্বাদশ শ্রেণীর যে কেমিস্ট্রি আছে সেটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করলে সেখানে তুমি পুরো সিলেবাসটা দেখতে পাবা, সেখানে সবগুলো শিখনফল তুমি দেখতে পাবা। তাহলে টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পেপারে শিখনফল হচ্ছে 99টা, এবং এই 99টা শিখনফল থেকে তোমাকে এই 75 মার্কসের কোশ্চেন তোমাকে ফেস করতে হবে। ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে 50, আর এমসিকিউ হচ্ছে আমাদের কতটা? 25টা। এখন এখানে যে কোশ্চেনগুলো হবে, এই কোশ্চেনগুলোর আবার তোমার, যদি আমি সিকিউ কোশ্চেন বলি বা এমসিকিউ কোশ্চেন বলি, এই কোশ্চেনগুলো আবার তোমার 4 ধরনের। কতগুলো কোশ্চেন হচ্ছে নলেজ বেসড, কতগুলো আন্ডারস্ট্যান্ডিং বেসড, কতগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বেসড, আর কতগুলো হচ্ছে হায়ার অর্ডার বেসড। অর্থাৎ কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন, কতগুলো হচ্ছে অনুধাবন, কতগুলো হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, আর কতগুলো হচ্ছে আমাদের হায়ার অর্ডার অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্ন। তো এখানে নলেজ বেসড যে কোশ্চেন, এই নলেজ বেসড কোশ্চেন থাকবে প্রায় 40%-এর মতো, এটা থাকবে 30%-এর মতো, এটা থাকবে 20%-এর মতো, এটা থাকবে তোমার 10%-এর মতো, প্লাস মাইনাস হতে পারে। তাহলে যদি এখানে আমি এমসিকিউ এর কথা বলি, যে 25টা এমসিকিউ, এই 25টা এমসিকিউ যে থাকবে তার মধ্যে জ্ঞানমূলক এমসিকিউ, ঠিক আছে, জ্ঞানমূলক যেগুলো সেগুলো হচ্ছে এখানে থাকবে 40%। মানে হচ্ছে এখানে 10টা, আর অনুধাবনমূলক থাকবে তোমার 60টা, তারপরে প্রয়োগমূলক থাকবে 5টা, আর উচ্চতর দক্ষতার থাকবে 3টা। তাহলে টোটাল হচ্ছে এখানে আমাদের 25, মানে 25। ওকে, এখন এই যে জ্ঞানমূলক আর অনুধাবনের কথা বলা হচ্ছে, বোর্ড থেকে একটা তো বই, মানে বোর্ড থেকে যে বইগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, সেই বইগুলো যদি, এই শিখনফলগুলো যদি ভালো করে তুমি পড়ো, তাহলে একটা বই পড়ে তুমি সরাসরি 10 আর 7 17টা এমসিকিউ কমন পাবা। বই পড়ে সরাসরি এমসিকিউগুলো কমন পাবা তুমি। ওকে,
আর বাকি যে তোমার এই যে 5 আর 3 8টা এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো পারার জন্য তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং সেটা কীভাবে প্র্যাকটিস করবে সেটা কিন্তু আমরা এখানে বলে দেবো। এই হচ্ছে আমাদের মানে কোশ্চেনের প্যাটার্ন, যে সরাসরি বই থেকে থাকবে 17টা এমসিকিউ, মানে 25-এর মধ্যে 17টা বই থেকে। অতএব একটা বই যদি আগা করে কেউ ভালো করে পড়ে, ঠিক আছে, একটা বই পড়ার সময় প্রথম চ্যাপ্টার থেকে একটু পড়লাম, দ্বিতীয় থেকে একটু পড়লাম, তৃতীয় থেকে একটু পড়লাম, চতুর্থ থেকে একটু, নো, একটা বইয়ে যতগুলো শিখনফল লেখা আছে প্রত্যেকটা শিখনফল ভালো করে পড়ে আগাগোড়া বইটা পড়ে শেষ করে ফেলতে হবে। নিয়মটা হলো ইন্টারমিডিয়েটে তোমার বাজারে হয়তো 10টা বই আছে বা 12টা বই আছে বা 13টা বই আছে বা 15টা বই আছে, তো তুমি যে কোনো একটা বই টার্গেট করবা, যে কোনো একটা বই। কারণ যে সমস্ত বই বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে সেই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই তুমি টার্গেট করবা, টার্গেট করে সেই বইটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালো করে পড়ে শেষ করে ফেলবা। তাহলে যখন পুরো বইটা তোমার পড়া হয়ে যাবে, তাহলে তুমি ধরে নাও এই 17টা এমসিকিউ তুমি কমন পাবা, মাস্ট 17টা এমসিকিউ তুমি কমন পাবা। আর বাকি যে তোমার 5 আর 3 8টা এমসিকিউ আছে, এই এমসিকিউগুলোর জন্য তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে বোর্ডে যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে, এডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করলে এগুলো সম্বন্ধে তুমি একটা ধারণা পাবা, অর্থাৎ কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে সেটা তুমি এখানে বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যেটা আলোচনা করছিলাম, মানবন্টন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই প্রথম অধ্যায় থেকে যে 14টা শিখনফল আছে, তারপরে এখানে 20টা শিখনফল, 21টা, তারপরে এখানে 22টা, এখানে 22টা শিখনফল আছে, টোটাল 99টা শিখনফল আছে। এটা হচ্ছে আমাদের প্রথম পত্রে। তো এখন এখানে যে প্রশ্নগুলো হয়, আমি যদি ঢাকা বোর্ডে 2019 সালের প্রশ্নের একটা পরিসংখ্যান তোমাদেরকে দেখাই, ঢাকা বোর্ডে 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল তার পরিসংখ্যান যদি দেখাই, তো এখানে একটা যে ক্রিয়েটিভ কোশ্চেন, মনে করে 1 নম্বরে একটা ক্রিয়েটিভ কোশ্চেন, এখানে এ বি সি ডি 4টাতে প্রশ্ন করা হবে। এই 4টা প্রশ্নের মধ্যে এই যে প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে নলেজ বেসড কোশ্চেন, পরে একটা আন্ডারস্ট্যান্ডিং, তারপরে অ্যাপ্লিকেশন বেসড, তারপরে হচ্ছে হায়ার অর্ডার। তো এখানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই তোমার এই স্টেমটা পড়ে তারপরে তুমি কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। তো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে এই যে সি এবং ডি, এই দুইটা যদি তুমি উত্তর দিতে চাও, স্টেম ছাড়া তুমি উত্তর দিতে পারবা না। আর এ আর বি এটা বইয়ের যে কোনো জায়গা থেকে সেট হবে, এগুলো স্টেমের সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, এখন এখানে যে 4টা প্রশ্ন সেট হবে, তোমার তো 5টা চ্যাপ্টার, তাই তো? এখন এই 5টা চ্যাপ্টারের এই প্রথম যে প্রশ্নটা, এটা হয়তো চ্যাপ্টার 1 থেকে সেট হলো, এটা হলো চ্যাপ্টার 2 থেকে সেট হলো, আর স্টেমটা এমনভাবে দেওয়া হলো যেটা চ্যাপ্টার 3-র সাথে মিলে গেছে। তো এই কোশ্চেনটা এটা চ্যাপ্টার 3 থেকে, আর এটা চ্যাপ্টার 4 থেকে, এভাবে হতে পারে প্রশ্নটা, এরকম কিন্তু হতে পারে। অর্থাৎ একটা স্টেম দিল, 4টা প্রশ্ন জিজ্ঞেস করলো, 4টা প্রশ্ন 4টা চ্যাপ্টার থেকে হতে পারে। অথবা এমনও হতে পারে এটা চ্যাপ্টার 1 থেকে, এটা চ্যাপ্টার 2 থেকে, এটাও 3 থেকে, এটাও 3 থেকে, বা এটা 4 থেকে, এটাও তোমার 4 থেকে, এভাবে প্রশ্ন হতে পারে। তার মানে একাধিক চ্যাপ্টারকে একসাথে কানেক্ট করে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো এরকম হতে পারে। তো 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল, আমি একটা মোটামুটি পরিসংখ্যান তৈরি করছি। তো পরিসংখ্যানে দেখা গেছে যে চ্যাপ্টার 1 যেটা 1 2 3 4 5 5টা চ্যাপ্টার, তো এখানে যে 25টা এমসিকিউ ছিল, ঢাকা বোর্ডের কথা বলতেছি আমি, ঢাকা বোর্ডে 2019 সালে যে প্রশ্নটা হয়েছিল, সেই প্রশ্নটা দেখা গেছে যে এমসিকিউ যে 25টা ছিল, তার মধ্যে চ্যাপ্টার 1 থেকে 2টা এমসিকিউ ছিল, আর চ্যাপ্টার 5 থেকে 2টা এমসিকিউ ছিল, রাইট? চ্যাপ্টার 1 থেকে ছিল 2টা, চ্যাপ্টার 5 থেকে ছিল 2টা এমসিকিউ, আর চ্যাপ্টার 2 থেকে ছিল 7টা, এখান থেকে 7টা, এখান থেকে 7টা, টোটাল হলো 25। তাহলে একটা ধারণা জাস্ট তোমরা পেলে যে এখানে যে 5টা চ্যাপ্টার তোমাদের আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে এখানে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এই 3টা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাইট? তার মানে চ্যাপ্টার 1 কিন্তু কম গুরুত্বপূর্ণ না, চ্যাপ্টার 5ও কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এগুলোও গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন সেট হবে তোমার এই চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 থেকে। এখানে অনেক ইনফরমেশান দেওয়া আছে, তো এগুলো সবচেয়ে বেশি গুরুত্বের সাথে তোমাকে পড়তে হবে। আর চ্যাপ্টার 1 সেখান থেকে, আর চ্যাপ্টার 5 থেকে সাধারণত ল্যাবের নিরাপদ ব্যবহার, তো ল্যাবে ঢুকে কী কী কাজ, তুমি ল্যাবে ঢুকলেই এই চ্যাপ্টারের অনেকটাই তোমার পড়া হয়ে যাবে। আর এটা কর্মমুখী রসায়ন, কেমিস্ট্রি না, আমার এভরিডে লাইফ, এসএসসিতে চ্যাপ্টার 12টা যেমন ছিল, তার সাথে এটা তোমার মিল আছে। তো এটাও তোমার মোটামুটি আমরা বলতে পারি যে এগুলো সহজ আর কি, তাই এগুলো স্টুডেন্টরা সহজেই এখান থেকে মার্কস ক্যারি করতে পারে, কিন্তু এগুলোর জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। তো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এখন যদি আমি ক্রিয়েটিভ কোশ্চেনের কথা বলি, এখানে ঢাকা বোর্ডে সিকিউ যেগুলো ছিল, তো প্রথম যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার থেকে যে ক্রিয়েটিভ কোশ্চেন ছিল, এখানে 4 মার্কসের ছিল, আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে ছিল টোটাল 18 মার্কস, 3 নম্বর চ্যাপ্টার থেকে ছিল 21, 4 নম্বর চ্যাপ্টার থেকে ছিল তোমার 18, আর 5 নম্বর চ্যাপ্টার থেকে ছিল 15। এটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনের। তো এটা একটু ভেরি করতে পারে।
তো সাধারণত ধরে নেওয়া হয় যে চ্যাপ্টার 1 থেকে থাকবে একটা কোশ্চেন, চ্যাপ্টার 2 থেকে থাকবে 2টা, চ্যাপ্টার 3 থেকে থাকবে 2টা, চ্যাপ্টার 4 থেকে থাকবে 2টা, আর চ্যাপ্টার 5 থেকে থাকবে একটা। তাহলে এখানে কি হলো, 2 2 4 আর 2 6 আর 2 8, এই হচ্ছে 8টা ক্রিয়েটিভ কোশ্চেন। কিন্তু এটা সবসময় কিন্তু নাও হতে পারে, মানে ফলো নাও হতে পারে। কেন? কারণ এই যে দেখো ঢাকা বোর্ডে 2019 সালের যে প্রশ্নটা, সেই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 1 থেকে জাস্ট 4 মার্কসের কোশ্চেন হয়েছিল। একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল আর উচ্চতর দক্ষতার অ্যাপ্লিকেশন লেভেলের একটা প্রশ্ন ছিল, টোটাল এখানে 4 ছিল। আর চ্যাপ্টার 2 থেকে দেখো এখানে কিন্তু 18 মার্কস ছিল। 8টা প্রশ্নের কোথাও জ্ঞানমূলক হিসেবে ছিল, কোথাও অনুধাবন হিসেবে ছিল, কোথাও প্রয়োগ হিসেবে ছিল, কোথাও অ্যাপ্লিকেশন হিসেবে ছিল, রাইট? তো টোটাল 18 মার্কস এখান থেকে এসেছিল। আর চ্যাপ্টার 3 থেকে এসেছিল তোমার 21 মার্কস। আর চ্যাপ্টার 4 যেটা, সেখান থেকে এসেছিল তোমার 18 মার্কস। আর চ্যাপ্টার 5 থেকে এটা কিন্তু কাকতালীয়ভাবে অনেক বেশি পরিমাণে প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে তোমরা একটা জাস্ট একটা ধারণা পেয়েছো যে কীভাবে তোমাকে প্রিপারেশান নিতে হবে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তুমি এই ক্রিয়েটিভ যে পার্টটা, সেটাতে যদি ভালো করতে চাও তাহলে তোমার করণীয় কী কী, আমি যদি একদম প্রায়োরিটি লিস্টে বলি, নাম্বার 1 আগে জানতে হবে তোমার শিক্ষণফল কী আছে সেটা। নাম্বার 2 হচ্ছে যে কোনো একটা বই আগাগোড়া ভালো করে পড়ে শেষ করতে হবে। যখন এটা হয়ে গেল, হ্যাঁ, নাম্বার 3 সেখানে কি হবে, সেখানে হচ্ছে বিগত বছরে, রাইট, বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে, বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো তোমাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে সেগুলো বারবার সলভ করতে হবে। সলভ করতে গিয়ে দেখবে কোথায় তুমি আটকায় যাচ্ছ। তুমি যে জায়গায় আটকায় যাবে সলভ করতে পারবে না। বোর্ডে একটা প্রশ্ন এসছে, তুমি হয়তো কনফিউজড হয়ে গিয়েছো, তুমি উত্তর দিতে পারছো না। তাহলে তখন কি করবা? তখন সেটার জন্য আমরা আছি, আমরা তোমার এই প্রবলেমগুলো সলভ করে দেবো। তাহলে অ্যাট ফার্স্ট এনসিটিভি তার ওয়েবসাইট থেকে তুমি এই পুরো কারিকুলামটা এটা ডাউনলোড করে ফেলবা। রসায়নের যে প্রত্যেকটা সাবজেক্টের ওখানে আছে, তো রসায়নের যে ওখানে তোমার সিলেবাসটা আছে এবং ওখানে যে শিখন ফলগুলো আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, সেটা বের করে ফেলবা। বের করার পরে এখানে যে কোনো একটা বই বাজার থেকে কিনে বইটা আগাগোড়া ভালো করে পড়ে শেষ করে ফেলবা। যে কোনো একটা বই, আমি আবারও বলতেছি, এখানে 7-8টা বই অনেকেই কেনার পরে সে প্রথম একটা বই থেকে একটু পরে, পরের বই থেকে আরেকটু পরে, তারপর আরেকটু পরে, এর ফলে অনেক কিছু কিন্তু তার না পড়াই থেকে যায়। তো সেই জন্য নিয়মটা হচ্ছে একটা বই সিলেক্ট করো, সেটা আগাগোড়া ভালো করে পড়ে শেষ করে ফেলো। যখন শেষ হয়ে গেল, এরপরে হয়তো কোনো একটা বইয়ের মধ্যে কোনো একটা টপিক ভালো লেখে নেই, অন্য একটা বইয়ে ভালো লিখছে, তো তুমি তাহলে যদি মনে করো সেই বইটাও কিনতে পারো, অথবা ওইটার পেজগুলো ফটোকপি করে তুমি তোমার নোট করে রাখতে পারো, রাইট? কিন্তু একটা বই ভালো করে আগাগোড়া পড়ে শেষ করবে। এটা হচ্ছে ভালো করার ক্ষেত্রে নিয়ম, প্রিয় শিক্ষার্থীরা। এরপরে কি করতে হবে? বোর্ডের প্রশ্ন, বোর্ডে যে এমসিকিউগুলো আসছে বিগত দিনে, বোর্ডে যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো বিগত দিনে আসছে, সেগুলো কালেক্ট করবা। সেগুলো কালেক্ট করে সেগুলো আগাগোড়া সলভ করার চেষ্টা করবা। সলভ করতে গিয়ে যদি কোথাও আটকায় যাও, কোথাও কনফিউজড হয়ে যাও, দেন আমাদেরকে প্রশ্ন করবা। আমরা কিন্তু এখানে যে আলোচনাগুলো হবে, কেমিস্ট্রিতে আমি ক্লাস নেব, আরও টিচার আছে কেমিস্ট্রিতে, ওনারাও ক্লাস নেবেন, এবং এর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে তুমি তোমার পুরো কনসেপশনটা কী করতে পারবা, এখানে ক্লিয়ার করতে পারবা। আর কেমিস্ট্রি আগে যেমন একজন শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রদেরকে পড়িয়ে দিতেন, শিক্ষক একা কথা বলতেন, যেমন আমি এখন একা কথা বলছি, আর তোমরা কিন্তু সবাই আমার কথা শুনছো, রাইট? ভালো লাগলেও শুনবা, না লাগলেও শুনবা। এটা হচ্ছে এতদিন পড়ার সিস্টেম ছিল, কিন্তু এটা এখন নতুন কারিকুলামে তো তোমরা জানো এটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু শিক্ষার্থীকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন টিচার জাস্ট ফ্যাসিলিটেটরের কাজ করবেন। এখন কিন্তু ওই শিক্ষক সব কিছু জানে, সব কিছু শিক্ষকের মাথা থেকে আসবে, বিষয়টা কিন্তু তা না। এখন জ্ঞান কিন্তু অবারিত হয়েছে। ইন্টারনেটে সার্চ দিলে প্রচুর ইনফরমেশন তুমি পাবা, আধুনিক ইনফরমেশন পাবা। তোমার বইয়ের মধ্যে যেগুলো এই বোর্ড কর্তৃক অ্যাপ্রুভড হয়েছে, সেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার চেয়ে অনেক ভালো আপডেট ইনফরমেশন কিন্তু তুমি ইন্টারনেটে সার্চ দিলে এখানে পাবা। প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর চ্যানেল আছে, সেখান থেকে তুমি এই নলেজটা অর্জন করতে পারবা। এবং সেটা সঠিক কিনা সেটার জন্য তুমি তোমার যে সাবজেক্ট টিচার আছে, তোমরা যে কলেজের স্টুডেন্ট, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করে এটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তোমরা পাবা, এবং এভাবেই ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারবা। আর তোমরা যে কলেজগুলোতে ভর্তি হয়েছো, ঢাকার স্টুডেন্ট অনেকেই এখানে তোমরা জয়েন করেছো আজকের ক্লাসে, ঢাকার বাইরের বিভিন্ন কলেজে অনেকে জয়েন করেছো। এখন তোমাদের কলেজের যে মানে পরীক্ষার প্রশ্নগুলো হবে, এই পরীক্ষার প্রশ্নগুলো দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তোমার চোখের মধ্যে তুমি অন্ধকার দেখবা, তোমার মনে হবে এটা আমি কী দেখতে পাচ্ছি, এই প্রশ্ন তো একটাও চিনি না, কারিকুলামের সাথে তো মেলে না, শিখন ফলের সাথে তো মেলে না, কোথায় থেকে আসছে, এরকম কিন্তু তোমার মনে হতে পারে। অনেকে পরীক্ষায় কিন্তু খারাপও করতে পারবা, দেখবা সিটি পরীক্ষায় ফেল করছো, কুইজে ফেল করছো, টার্ম পরীক্ষায় ফেল করছো, এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। ধৈর্য ধারণ করতে হবে, আপসেট হওয়া যাবে না যে আমাকে নিরাপদায় কিছু হবে না।
আমার এক স্টুডেন্টের কথা মনে আছে, ভিকারনেসের স্টুডেন্ট, সে ঢাকার কোনো একটা বিখ্যাত স্কুল এর সে ফার্স্ট গার্ল ছিল, তারপর সে ভিকারনেসে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে কেমিস্ট্রিতে সে ফেল করছে। এবার সে অবাক, আমি কেমিস্ট্রিতে ফেল করলাম, যে আমি একটা স্কুলে ফার্স্ট, তা আমি এখানে ভর্তি আমি ফেল করলাম। তো এটা অনেকগুলো কারণ থাকতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং কলেজের পরীক্ষাগুলোতে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার কলেজের শিক্ষকরা যেটা পড়াবেন ক্লাসে সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে ফলো করবে। আর পাশাপাশি এখানে এডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো আছে, যেমন বুয়েটে, যেমন মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে, রাইট, বিভিন্ন চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কালেক্ট করবা, সেগুলো তুমি সলভ করবা। তখন দেখবে তোমার কলেজের যে পরীক্ষাগুলো সেখানে তুমি কিন্তু অনেক ভালো করতে পারবা। এবং বিভিন্ন বিখ্যাত কলেজের কোশ্চেন কালেক্ট করবা, কালেক্ট করে সেই কলেজের কোশ্চেনগুলো সেগুলো তুমি সলভ করবা, তখন তোমার দক্ষতা আস্তে আস্তে বাড়বে। কিন্তু সিটি পরীক্ষায় কুইজে যদি খারাপ করো, তুমি মন খারাপ করবে না, কারণ ফাইনালি তোমাকে কিন্তু তোমাকে সার্টিফিকেটটা দেওয়া হবে তোমার বোর্ডের পরীক্ষার মাধ্যমে। আর বোর্ডের পরীক্ষায় যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই শিক্ষণফলের উপরে বেস করেই তোমাকে এই প্রশ্নগুলো কিন্তু করা হবে। অর্থাৎ যদি শিক্ষণফলগুলো সবগুলো তোমার ঠিক মতো জানা থাকে, তাহলে তুমি ফুল কনফিডেন্ট নিয়ে পরীক্ষা হলে বসবা, আল্লাহর উপর ভরসা করে তুমি এখানে লেখা শুরু করবা। দেখবা কেমিস্ট্রিতে 100-র মধ্যে 99, 100-র মধ্যে 100, 100-র মধ্যে 96, 97 এরকম স্কোর করা পসিবল, রাইট? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে কীভাবে পড়াশোনা করলে কেমিস্ট্রিতে তুমি ভালো করতে পারবা সেটা সম্বন্ধে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন এখানে আসি আমাদের কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল সম্বন্ধে একটু বলি। প্র্যাকটিক্যাল যেটা আছে 25 মার্কস। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে প্র্যাকটিক্যাল আছে এখানে 25 নম্বর থাকে, ফার্স্ট পেপারে 25 নম্বর। এখন ফার্স্ট পেপারে যে 25 নম্বর থাকে, তো এখানে কোশ্চেন থাকবে 1 নম্বর কোশ্চেন, তারপর 2 নম্বর, তারপরে হলো 3, তারপর হলো 4। তো এই 4 নম্বরে যেটা সেটা হচ্ছে ভাইবা, এখানে থাকবে 5। তোমাকে যে এক্সপেরিমেন্টগুলো দেওয়া হবে সেটার উপর বেস করে টিচার তোমাকে প্রশ্ন করবে, তুমি যদি ঠিকমতো উত্তর দিতে পারো, ঠিকমতো সালাম টালাম যদি দাও তুমি, তারপর তোমার যদি আচার আচরণ ভালো থাকে, তোমার লুক যদি ঠিক থাকে, স্টুডেন্ট সুলভ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু টিচার অবশ্যই তোমাকে 5 মার্কস দিয়ে দেবে। আর এরপরে হচ্ছে নোটবুক, অর্থাৎ ল্যাবরেটরিতে যে কাজ করবা একটা প্র্যাকটিক্যাল নোটবুক থাকে, সেটাতে থাকে 5। বছরের শুরু থেকে ভালো করে খাতাটা লিখবে, খাতাটা লিখে যত্ন করে এটা রেখে দিবা। অনেকে প্র্যাকটিক্যাল খাতা লেখার পরে এটা কোথায় ফেলে রেখে দেয় সে জানে না, পরে খাতা হারিয়ে ফেলে, আর অনেকগুলো প্রবলেম হয়, যত্ন নেয় না, খাতার মধ্যে স্পট দাগ টাগ পড়ে যায়। তাহলে এখানে খুব গুরুত্ব সহকারে নোটবুকটা মেনটেন করবা এবং সেখানে প্র্যাকটিক্যালগুলো লিখবা। তো তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এখানে যে এক্সপেরিমেন্ট আছে, টোটাল যে এক্সপেরিমেন্ট আছে বোর্ড কর্তৃক নির্ধারিত যে এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট পেপার আছে 11টা এক্সপেরিমেন্ট। 11টা এক্সপেরিমেন্ট আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আছে 11টা এক্সপেরিমেন্ট। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আছে তোমার এখানে টোটাল এক্সপেরিমেন্ট আছে হচ্ছে আমাদের 12টা। তাহলে এই যে 11টা এক্সপেরিমেন্ট, এটা কিন্তু কলেজে টিচাররা তোমাদেরকে করাবেন। ওকে, এখন বোর্ডে যখন পরীক্ষা দিবা, প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন তো বোর্ড থেকেই আসবে, তো সেখানে 1 নম্বর কোশ্চেন যেটা, এখানে কিন্তু 2টা এক্সপেরিমেন্ট দেওয়া থাকবে। এই 2টা এক্সপেরিমেন্টের মধ্যে যে কোনো একটা তোমাকে খাতার মধ্যে লিখতে হবে, এবং সেখানে কিন্তু নির্দেশিকা দেওয়া থাকবে যে কতটুকু লিখলে কত মার্কস পাওয়া যাবে। তো যে কোনো একটা লিখতে হবে, এখানে মার্কস থাকবে 7। আর 2 নম্বরে যে এক্সপেরিমেন্টটা, সেকেন্ড যে এক্সপেরিমেন্টটা, সেটা হচ্ছে এখানে একটা তোমাকে লবণ দেওয়া হবে, সল্ট, রাইট? একটা তোমাকে এখানে লবণ দেওয়া হবে। তো এই লবণটা এটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে, সল্ট অ্যানালাইসিস। তাহলে এখানে দেওয়া থাকবে 8 মার্কস। তাহলে 8-এর সাথে 15, ওকে। আর 15-র পরে এটা হচ্ছে 5 20, আর এটা হচ্ছে 5 25, এই হচ্ছে টোটাল। তাহলে এটা যদি তুমি মানে প্র্যাকটিক্যালগুলো ঠিকমতো যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ফলো করো, যে কলেজে ভর্তি হবা, তাহলে কিন্তু সহজেই তুমি এখানে 25 এটা স্কোরটা ক্যারি করতে পারবা। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পুরা আমাদের মানদণ্ড। এখন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তাহলে যদি আমি প্রথম থেকে তোমাদেরকে বলি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তাহলে টোটাল অধ্যায় আছে কয়টা? টোটাল অধ্যায় আছে আমাদের 5টা, রাইট? 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায় থেকে ক্রিয়েটিভ কোশ্চেন কয়টা হবে? 8টা। দিতে হবে কয়টা? 5টা। এমসিকিউ কোশ্চেন কয়টা হবে? 25টা। দিতে হবে কয়টা? 25টা। এখানে সময় থাকবে 2.5 ঘন্টা, এখানে সময় থাকবে হচ্ছে তোমার 25 মিনিট, এই তো। আর প্র্যাকটিক্যাল হচ্ছে এখানে হচ্ছে 25 মার্কস, এটার জন্য সময় থাকবে 2 ঘন্টা।
2 ঘন্টায় প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাকে দিতে হবে, টোটাল 100। ওকে, তাহলে শিখন ফল কি সেটা জানতে হবে। শিখন ফলগুলো আগাগোড়া পড়ে শেষ করতে হবে। একটা বই ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। শেষ করার পরে বোর্ডে যে প্রশ্নগুলো সেগুলো সলভ করতে হবে, এমসিকিউগুলো সলভ করতে হবে। এডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো বুয়েটে, মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে বিভিন্ন জায়গায় যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কালেক্ট করে সেগুলো পড়ে তুমি শেষ করে ফেলবা। এবং কোথাও যদি তোমার প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার বিষয় শিক্ষকের সাহায্য নিবা, আমাদের সাহায্য নিবা। আমরা সবসময় তোমাদের জন্য রেডি আছি তোমাদেরকে হেল্প করার জন্য। ওকে, আর পাশাপাশি এখন কিন্তু শিক্ষকের মাথা থেকে যে সব কিছু আসবে বিষয়টা তা না। শিক্ষক জাস্ট তোমাকে পথ দেখাই দেবে, কাজ কিন্তু করবা তুমি। সো অনলাইন হচ্ছে জ্ঞানের বিশাল ভাণ্ডার, তুমি ইন্টারনেটেরও সাহায্য নিতে পারবা। যে বিষয়টা বুঝতে অসুবিধা হবে সেখানে অডিও আছে, ভিডিও আছে, অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো সাহায্য নিয়ে তুমি নিজেকে কী করতে পারবা, রিচ করতে পারবা। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি প্রথম পত্র সম্বন্ধে ধারণা। এখন আসি বাজারে যে বইগুলো পাওয়া যায় সেটা সম্বন্ধে একটু তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। বাজারে অনেকগুলো বই ছিল, তো বোর্ড কর্তৃক নির্ধারিত হচ্ছে 250 পৃষ্ঠার একটা বই থাকবে। ঠিক আছে, বোর্ড নির্ধারিত করে দিচ্ছে যে একটা বইয়ের পৃষ্ঠা হবে 250টা পৃষ্ঠা থাকবে। ফন্টের সাইজ বলে দিছে 13 ফন্ট, আর একটার সাথে আরেকটার স্পেসও বলে দিছে এতটুকু থাকবে। কিন্তু বাজারে যে বইগুলো বের হয়েছে সেগুলো যদি তুমি দেখো, পৃষ্ঠার সংখ্যা কিন্তু এখন আর 250 নাই। পৃষ্ঠার সংখ্যা হয়ে গেছে কোথাও 300, কোথাও 400, কোথাও 500, কোথাও 600, কোথাও 700, এত মোটা একটা বই হয়ে গেছে। এই বই দেখে তোমার মাথা কিন্তু খারাপ হয়ে যাবে, এত এত তথ্য, এত এত ইনফরমেশন, রাইট? তো যাই হোক, ভয় পাওয়া যাবে না। এখানে তুমি বইয়ের মধ্যে পড়া শুরু করলেই বুঝতে পারবা যে এইগুলো তোমার শিখন ফলের সাথে রিলেটেড, আর এগুলো হলো বাড়তি আলোচনা, এগুলো দরকার নাই, রাইট? কিন্তু তারপরে আলোচনা করছে এখানে। যেমন অ্যাটমিক মডেল আলোচনা করার সময় হয়তো শ্রোডিঞ্জারের ইকুয়েশন চলে আসবে, কোয়ান্টাম মেকানিক্সের অনেক বিষয় চলে আসবে, হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল চলে আসবে। তো এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নাই, কিন্তু কোথাও কোথাও হয়তো এগুলো আলোচনা করা হয়েছে, রাইট? তো তুমি শিখন ফলটা যদি সামনে থাকে তাহলে বুঝতে পারবা যে কোনটা প্রয়োজনীয় আর কোনটা তোমার জন্য অপ্রয়োজনীয়, তুমি নিজে এটা সিলেক্ট করতে পারবা। তো যে সমস্ত বই বাজারে আছে তার মধ্যে হচ্ছে ডক্টর রবিউল ইসলাম, তারপর হচ্ছে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি, এই দুটো বই অনেক আগ থেকেই আছে বাজারে। এরপরে নতুন নতুন রাইটার আরও এখানে যুক্ত হয়েছে, সঞ্জীব গুহ, তারপর হচ্ছে ডক্টর জয়নাল আবেদিন, তারপর হচ্ছে আমাদের স্বপন কুমার মিস্ত্রি, তারপর হচ্ছে এখানে বিপ্লব কুমার, এরকম আরও অনেকগুলো বাজারে বই আছে। আবার এখানে তোমার সম্ভবত পাঞ্জেরি পাবলিকেশনসেরও একটা বই আছে। তো এই বইগুলো ফার্স্ট অফ অল এই বই, তো এই বইগুলো যেগুলো আমি এখানে লিখে দিলাম, এই বইগুলোর যে কোনো একটা বই, এর বাইরে অনেকগুলো রাইটারের বই আছে, যে কোনো একটা বই তুমি কিনবা, একটা বই কিনে আগাগোড়া পড়ে শেষ করে ফেলবা। যদি পড়া শেষ হয়ে যায় তারপর তুমি চাইলে যদি আরেকটা বই কিনতে চাও, এটা তোমার ব্যাপার। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন। বাংলা ভার্সনের জন্য কিন্তু অনেকগুলো বই, ইংলিশ ভার্সনের জন্য বই লিমিটেড। আর ইংলিশ ভার্সনে স্টুডেন্টের সবসময় একটা কমপ্লেন, সেটা হচ্ছে বোর্ডে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোতে অনুবাদ ঠিক থাকে না, অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো হয় সেখানে ট্রান্সলেশনে ভুল করা হয়, এবং এর ফলে অনেকেই কিন্তু মার্কস কম পায়, অনেকেই কিন্তু ডিপ্রাইভ হয়। কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, একেবারে যে কথাটা ভুল তাও না, এর সত্যতা কিন্তু আছে। তো এখন ইংলিশ ভার্সনে যারা তোমরা আছো, তো এখানে ইংলিশ ভার্সনের জন্য যে বইগুলো আছে তার মধ্যে হচ্ছে আমি বলবো যে এখানে স্বপন কুমার মিস্ত্রি, তার ইংলিশ ভার্সনের বই আছে। তারপর হচ্ছে এখানে হারাধর নাগ, তার বই আছে। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, তার বই আছে। তারপর সঞ্জীব গুহ, তার বই আছে। আবার ওই পাঞ্জেরি পাবলিকেশনসেরও একটা বই আছে। তো ইংলিশ ভার্সনের যে বইগুলো আছে, যে কোনো একটা বই এখান থেকে তুমি কিনবা। কেনার পরে তুমি যদি এটা আগাগোড়া ভালো করে পড়ে শেষ করো এবং বোর্ডের প্রশ্নগুলো সলভ করো, অবশ্যই তুমি বেনিফিটেড হবা। ইংলিশ ভার্সন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বইগুলোর বাইরে তুমি যদি রেফারেন্স বই কিছু রাখতে চাও, বাড়তি যদি কোনো বই রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে কোন বই তুমি রাখবা? তাহলে সেক্ষেত্রে আমি বলবো মরিসন অ্যান্ড ভয়েডের একটা বই আছে। এই বইটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির জন্য, অর্গানিক
অর্গানিক কেমিস্ট্রির জন্য অনেক ফ্রুটফুল একটা বই, রিয়াকশনের অনেক মেকানিজম, খুব সহজ ভাষায় বইটা লেখা হয়েছে মরিসন অ্যান্ড বয়েড, রাইট, একজন আমেরিকান রাইটার, উনি অবশ্য বেঁচে নেই, মারা গেছেন, তার বইটা তোমরা রাখতে পারো। আর একটা বই হচ্ছে ইবিংয়ের একটা বই আছে, ইবিংয়ের একটা বই আছে, ইবিংয়ের জেনারেল কেমিস্ট্রি, ইবিংয়ের জেনারেল কেমিস্ট্রিটা বই আছে, এই বইটাও কিন্তু তোমরা এখানে রাখতে পারো, ইবিংয়ের জেনারেল কেমিস্ট্রি। ওকে, এখানে পুরো একদম ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি সবগুলো নিয়ে বিশাল একটা আলোচনার সহজভাবে আলোচনাগুলো করেছে। এখান থেকে অনেক কনসেপ্ট ইংলিশ ভার্সনে বেসিক্যালি জানা আছে, তারা ক্লিয়ার করতে পারবা। পাশাপাশি এ লেভেলের জন্য র্যামসডেনের একটা বই আছে, র্যামসডেন। আর একটা বই আছে লরি রায়ানের একটা বই আছে, এগুলো বই চাইলে রাখতে পারো। আর যারা কেমিস্ট্রিকে খুবই ভালোবাসবা, যারা কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, তাই না, এই যে ঢাকা ভার্সিটিতে কেমিস্ট্রি অলিম্পিয়াড প্রতি বছরই অনুষ্ঠিত হয়, অবশ্যই তোমরা সারা দেশ থেকে কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণ করবা, ঠিক আছে, আমাদেরকে তোমরা দেখতে পাবা সেখানে। তো এখানে কেমিস্ট্রি অলিম্পিয়াডে যারা পার্টিসিপেট তারা হচ্ছে রেমন্ড চ্যাংয়ের যে বইটা আছে সেটা তোমরা সাথে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি রসায়ন প্রথম পত্র সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকের আলোচনায় আমি আর সামান্য কিছু সময় নেব, আমি দ্বিতীয় পত্র সম্বন্ধে একটু কথা বলতে চাই। রসায়ন প্রথম পত্রের মতো রসায়ন যে দ্বিতীয় পত্র, প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্র, তো দ্বিতীয় পত্র কিন্তু ওই আগের মধ্যেই 5টা অধ্যায় আছে। প্রথম যে অধ্যায়টা, প্রথম অধ্যায়, এটার নাম হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন, ঠিক আছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো পরিবেশ যদি ঠিক থাকে তাহলে মানুষ ঠিক থাকবে, আর মানুষ ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে। তাহলে এখানে মানুষের কথা চিন্তা করে, পরিবেশের কথা চিন্তা করে এটা সিলেবাসে দেওয়া হয়েছে পরিবেশ রসায়ন, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। দ্বিতীয় যে অধ্যায় সেটা হচ্ছে জৈব রসায়ন। এটা আগের সিলেবাসে একটা মোটা বই ছিল, একটাই বই ছিল জৈব রসায়ন, কিন্তু এখন একটা চ্যাপ্টার বানানো হয়েছে, কিন্তু চ্যাপ্টারের ভিতরে বইয়ের সব কিছুই দেওয়া হয়েছে। তৃতীয় যে অধ্যায়টা এটা হচ্ছে পরিমাণগত রসায়ন, একটা হচ্ছে গুণগত, একটা পরিমাণগত। এখানে যত ক্যালকুলেশন রসায়নের আছে, যত গণনা আছে, রাইট, সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। নাম্বার 4 যেটা চতুর্থ, ঠিক আছে, এই যে কিছুদিন আগে কোনো একটা ওষুধ কোম্পানিতে এখানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার চেক করতে গিয়ে দেখা গেল যে সেখানে পাওয়া গেছে কি, তোমার এখানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের পরিবর্তে মিথানল পাওয়া গেছে। তো এই যে মিথানল যে পাওয়া গেল, ওটা আইসোপ্রোপাইল অ্যালকোহল না, ওটার নাম মিথানল। আমরা যে হ্যান্ড স্যানিটাইজারগুলো ব্যবহার করতেছি সেখানে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করি, গ্লিসারিন ব্যবহার করি, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি। এই কেমিক্যালগুলো যে ব্যবহার করি সেটা তোমাকে শনাক্ত করতে হবে, তাই না? এই শনাক্ত করার যে কাজটা, সেই কাজটা করে গুণগত রসায়ন, অর্থাৎ ফার্স্ট পেপার। আর সেকেন্ড পেপারের এই চ্যাপ্টারটা কি করে, কতটুকু আছে, থাকার কথা 10 গ্রাম, আছে 2 গ্রাম, তার মানে পরিমাণ ঠিক নাই। তো এই হিসাবটা করে তোমার পরিমাণগত রসায়ন। 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। তড়িৎ রসায়ন, কেমন করে ব্যাটারি বানাবা, কেমন করে তোমার মনে করো 0 কার্বন ইমিশন হবে, ফুয়েল সেল জিনিসটা কি, লিথিয়াম আয়ন ব্যাটারি কি, কেন বিস্ফোরণ ঘটে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর 5ম অধ্যায় যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে এখানে বাংলাদেশে কী কী শিল্প আছে, সেই শিল্পের যে প্রোডাক্টগুলো সেগুলো কীভাবে তৈরি করা হয়, মূলনীতি কী, কোন কোন কেমিক্যাল রিয়াকশন আছে, তারা পরিবেশের উপর কীভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, ন্যানো টেকনোলজি কী, এফজিডি প্লান্ট কী, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে গাড়ির মধ্যে তোমার কীভাবে ব্যবহার করা হয় ক্যাটালিস্ট, যেটা বায়ু দূষণ কমাতে সাহায্য করে, সেগুলো নিয়ে বিশাল আলোচনা এখানে আছে। তো এখানে পরিবেশ রসায়ন যেটা, মানে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টা, সেখানে লার্নিং আউটকাম আছে তোমার 23টা, শিক্ষণফল আছে টোটাল 23টা। দ্বিতীয় অধ্যায়ে আছে তোমার 21টা, তৃতীয় অধ্যায়ে আছে তোমার 16টা, তারপর আছে আমাদের 19টা, আর লাস্টে আছে 17টা, টোটাল 96টা লার্নিং আউটকাম এখানে আছে। এবং দ্বিতীয় পত্রে যতগুলো প্রশ্ন হবে, এই 96টা লার্নিং আউটকামের বাইরে কোনো প্রশ্ন হবে না, মনে রাখবে সবাই, এখান থেকে হবে। এবং এখানেও তোমার টোটাল ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া থাকবে কয়টা, 8টা, এর মধ্যে থেকে 5টার আনসার তোমাকে দিতে হবে, 5 10 হচ্ছে তোমার কত, 50। আর এমসিকিউ থাকবে এখানে আগের মতো 25টা, 25 মার্কস, টোটাল হলো 75। আর প্র্যাকটিক্যাল এটা হচ্ছে 25, টোটাল হচ্ছে আমাদের এরকম 100। ওকে, টোটাল হচ্ছে 100। এখন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এখানে মানবন্টন যেটা, সেটা হচ্ছে এখানে কোশ্চেন 1 যেটা, কোশ্চেন 1 থাকবে, কোশ্চেন 2 থাকবে, কোশ্চেন 3 থাকবে, কোশ্চেন 4। এখানে ভাইবা থাকবে, ভাইবাতে 5। তারপরে ল্যাবের জন্য নোটবুক থাকবে একটা, নোটবুকের জন্য 5, ঠিক আছে। আর এখানে কার্যকরীমূলক শনাক্তকরণ, তোমাকে কার্যকরীমূলককে শনাক্ত করতে বলবে, সেটার জন্য থাকবে 5। আর এখানে টাইট্রেশন থাকবে একটা,
যেখানে বুলেট প্রিপেড ব্যবহার করা তার জন্য 10, টোটাল হচ্ছে এখানে আমাদের 25, এটা মনে রাখবেন। তাহলে সেকেন্ড ইয়ারে যখন উঠবে তখন টাইটেশন করবো, যে বুলেট থাকবে, পিপেড থাকবে, হ্যাঁ, কনিক্যাল ফ্লাক্স থাকবে, সেগুলো দিয়ে তোমাকে এখানে টাইটেশন করতে হবে। আর কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য হচ্ছে 5 মার্ক, অ্যালকোহল, অ্যাসিড, এলডিহাইড এগুলো কার্যকরীমূলক আছে। আর ল্যাবরেটরি নোটবুকের জন্য 5, আর হচ্ছে ভাইবার জন্য হচ্ছে 5, টোটাল হচ্ছে আমাদের 25। এই হচ্ছে টোটাল 100। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীরা, যখন তুমি বইটা পড়া শুরু করবা তাতে করে দেখবা যে তুমি মনে করে একটা বই পড়তেছো, তোমার ফ্রেন্ড আরেকটা বই পড়তেছে, তারপরে সে আবার আরেকজন আরেকটা বই পড়তেছে। এই বইগুলোতে দেখবা ইনফরমেশনের ক্ষেত্রে একটু এরকম আছে, যেমন এসটিপি, এসএটিপি, কেউ লিখছে টেম্পারেচার 20, এনটিপি, কেউ লিখছে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, কেউ লিখছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন কোনটা ঠিক হবে? একাধিক ইনফরমেশন কিন্তু এখানে থাকবে, একাধিক পাবা। তো তখন কিন্তু তোমার মনে হতে পারে যে এতে ইনফরমেশন কোনো ঠিক নাই। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ফলো দ্য উইকিপিডিয়া। উইকিপিডিয়া হচ্ছে মেইন সোর্স, সেখানে যে ইনফরমেশনটা আছে সেটাকে তোমাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, রাইট? আর ইনফরমেশনগুলোর পার্থক্য হওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো নেওয়া হয় এবং এক একটা ওয়েবসাইটে গবেষণা করে এক এক ধরনের ইনফরমেশন দেওয়া হয় এবং সে কারণে কিন্তু এগুলো ভেরি করে। সেই জন্য উইকিপিডিয়ার সাহায্য তুমি নিবা তোমার ভিতরে যদি কোনো কনফিউশন তৈরি হয় সেটা দূর করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে অনেকক্ষণ ধরে বকবক করে কথা বললাম, আমি জানি না এটা তোমাদের কতটুকু কাজে লাগবে। তো তোমরা যদি এটা ফলো করো আগাগোড়া, তাহলে এখানে আমার মনে হয় তোমরা একটা ধারণা পাবে, মানে পজিটিভ একটা অবশ্যই ধারণা পাবে এবং এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো আমি তোমাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো। তোমরা যারা একাদশ শ্রেণীতে মানে তোমরা ভর্তি হয়েছো, দেশের যে প্রান্ত থেকে তোমরা ভর্তি হয়েছো, তোমাদের অনেক বড় স্বপ্ন আছে, অনেক বড় স্বপ্ন দেখবা। স্বপ্ন কখনো ছোট করে দেখবা না, অনেক অনেক বড়, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, রাইট? সো অনেক বড় স্বপ্ন দেখবা এবং যত প্রতিকূলতাই তোমার সামনে আসুক না কেন, তোমার যে পোটেনশিয়ালিটি সেটাকে তুমি ব্যবহার করবা। আর তোমার পোটেনশিয়ালিটি কতটুকু সেটা কিন্তু তুমি জানো না। তোমার পোটেনশিয়ালিটি কতটুকু সেটা যদি জানতে চাও, তাহলে তোমাকে এমন একটা অবস্থায় যেতে হবে, অর্থাৎ তোমার দেয়ালে পিঠটা ঠেকে গেল। যখন তোমার দেয়ালে পিঠ ঠেকে গেল, অর্থাৎ সমস্ত সাহায্য বন্ধ হয়ে গেছে, কেউ তোমাকে হেল্প করার জন্য আসতেছে না, নিজেকে বাঁচাতে হবে, দেয়ালে একদম পিঠ ঠেকে গেছে, সে সময় তুমি দেখবে আসলে কী পরিমাণ এনার্জি, কী পরিমাণ পাওয়ার তোমার ভিতরে আছে। সেই পাওয়ারটা তুমি কাজে লাগাবা এবং সেটা যদি ঠিকমতো কাজে লাগাতে পারো, তাহলে ইন্টারমিডিয়েটে এসএসসির মতোই অত্যন্ত ভালো একটা ফলাফল তুমি করতে পারবা, এডমিশনে ভালো ফল করতে পারবা। এবং আমাদের দেশের শিক্ষার্থীরা বিদেশ থেকে আমাদের দেশের জন্য যেমন গৌরব বয়ে নিয়ে আসছেন, যেমন বাংলাদেশের শিক্ষার্থীরা কেউ প্রতি বছরই কেউ হার্ভার্ডে ভর্তি হচ্ছে, কেউ অক্সফোর্ডে ভর্তি হচ্ছে, তোমাদের মতোই কেউ না কেউ এই ইন্টারমিডিয়েট পড়াকালীন সময় দেখা যাবে কেউ হয়তো হার্ভার্ডে স্কলারশিপ পেয়ে যাবে, কেউ অক্সফোর্ডে স্কলারশিপ পেয়ে যাবে এবং দেশের জন্য গৌরব তোমরা বই নিয়ে আসবে। কিছুদিন আগে আমরা জানি ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড হয়েছে, সেখানে তোমরা জানো আমাদের কলেজে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন ছাত্র, সে কিন্তু এখানে তোমার সিলভার, রৌপ্য পদক পেয়েছে, রাইট? আর 2 হলে সে কিন্তু স্বর্ণপদক পেত। তো এরকম গত বছর নটরডেম থেকে একজন তোমার হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ইর্তিজা ইরাম, সে কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্য গিয়েছে। তাহলে এই যে এরকম অসংখ্য এক্সাম্পল আছে, অসংখ্য উদাহরণ আছে, রাইট? তো তোমরা অনেক বড় স্বপ্ন দেখবা এবং তোমরা এখন থেকে প্ল্যান করে কাজ করতে থাকবা। আশা করি তোমরা সবাই সফল হবা। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাইকে আসসালামু আলাইকুম।